সো আওয়ার ফার্স্ট টপিক ইজ, আজকের প্রথম টপিক হলো আমাদের তড়িৎ প্রবাহের তাপীয় ফল অর্থাৎ হিটিং ইফেক্ট অফ কারেন্ট। দেখো, আমি সবসময় বলি যে আমার কাছে পড়ার আগে মনে মনে ভাববে যে তুমি কিচ্ছু জানো না, তবে তোমার ভালো লাগবে, তবে জিনিসটা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। জানলে অবশ্যই ভালো, কিন্তু মাথাকে ফাঁকা করো, শোনো কথাটা মন দিয়ে। তড়িৎ প্রবাহের কি তাপীয় ফল মানে কি? তড়িৎ প্রবাহ হবে, তার ফলে কিছু তাপ উৎপন্ন হবে, সেটাকে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে পারি। সেই তাপ যে উৎপন্ন হবে সেটা কারণ কি? সেটা কারণ হচ্ছে কি না, তড়িৎ প্রবাহ। এবার সেটা কিভাবে হয়? দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি। দেখো, মনে করো এটা একটা পরিবাহী, ঠিক আছে? এই যে এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী কোর মধ্যে যেটা করা আছে, এটা পরিবাহী, ঠিক আছে? এবার এই পরিবাহীর মধ্যে কি হচ্ছে? ব্যাটারি লাগানো আছে, মনে করো তড়িৎ প্রবাহ হচ্ছে, ঠিক আছে? তড়িৎ প্রবাহ হলে কী হয় জানো তো? তড়িৎ প্রবাহ হলে যে আমাদের ফ্রি ইলেকট্রন যেগুলো থাকে, ফ্রি ইলেকট্রন, সেগুলো কি হয়? সেগুলো একটা নির্দিষ্ট অভিমুখে চলতে থাকে, ঠিক আছে? আর সেটা কোন দিকে চলে? সেটা কী হবে না, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়। আর যেটা আমাদের তড়িৎ প্রবাহ হয় সেটা পজিটিভ থেকে নেগেটিভে যায়, সেটা আলাদা কথা, ঠিক আছে? তো নেগেটিভ থেকে পজিটিভের দিকে ওরা এইভাবে যেতে লেগে যাবে। কিন্তু এর প্রথমে কীরকম ছিল? প্রথমে ওরা হ্যাপাজেডলি চলছিল, মানে কীরকম? এদিকে যাচ্ছিল, এদিকে যাচ্ছিল, এদিকে যাচ্ছিল, এদিকে যাচ্ছিল। যে আমি এখানে তখন তড়িৎ প্রবাহ শুরু করে দিলাম, তখন কী হবে? তখন এরকম করে চলতে লাগবে। কীরকম লাগবে? এর নির্দিষ্ট দিকে চলতে লাগলো, নির্দিষ্ট দিকে চলতে লাগলো, ঠিক আছে? তো এগুলো ফ্রি ইলেকট্রন। আর নর্মাল যে ইলেকট্রন আছে তাদের মধ্যে কী হয়? ঘর্ষণ হয়, সংঘর্ষ হয়, কারণ তুমি তড়িৎ প্রবাহ অলরেডি শুরু করে দিয়েছো। তো কী হবে? সংঘর্ষের ফলে কী হবে? সংঘর্ষ হওয়ার জন্য এখানে কিছু তাপ উৎপন্ন হয়। আর এই তাপটা উৎপন্ন কেন হয়? কারণ এই যে এই গতিশক্তি যে পেয়ে গেল ইলেকট্রনগুলো, তার জন্য কিছু তাপ উৎপন্ন হয় সংঘর্ষের ফলে। তো সেই তাপকে আমরা কি বলি? তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তার মানে কী হলো? তড়িৎ প্রবাহ হলো, এই কী তৈরি হলো? তড়িৎ প্রবাহ হওয়ার ফলে কী তৈরি হলো বলো? তাপ তৈরি হলো, তাই তো? তাপ উৎপন্ন হলো। সো এই যে তাপ উৎপন্ন হয়, এই তাপ উৎপন্ন হওয়াকে জুল, বিজ্ঞানী জুল, হ্যাঁ, উনি সূত্র দিয়েছিলেন, জেমস প্রেসকট জুল। উনি কিছু সূত্র দিয়েছিলেন, তিনটে সূত্র আছে, সেই সূত্র তিনটে একটু মনে রাখবে, জুলস ল বলি আমরা, ঠিক আছে? তাহলে তাপ উৎপন্নের কারণটা আশা করি বুঝে গেছো, কেন হয় তাপ উৎপন্ন। বেশ, এবার বিজ্ঞানী প্রেসকট জুল যে সূত্র দিয়েছিলেন সেই সূত্রটা বলি, এবার শোনো। ফার্স্ট ল, প্রথম সূত্র কি? ফার্স্ট ল মানে প্রথম সূত্র। দেখো, আমি একটু ইংলিশ ইউজ করি যাতে তোমাদের সুবিধা হয়, মানে একটু হ্যাবিচুয়াল করো, কারণ 11-এ ওঠার পরে কিন্তু খুব দরকার হবে। সো জুলস ফার্স্ট ল কি বলে না, বলে যে পরিবাহীর রোধ এবং পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রার সময়, মানে তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে, মানে রোধ আর সময়কে আমরা যেখানে টি, স্মল টিকে হিসেবে ধরি, স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ, অর্থাৎ তাপ, হিট, এইচ ফর হিট, ওকে, তাপ হবে কি? পরিবাহীর মধ্য দিয়ে বাহিত তড়িৎ প্রবাহ মাত্রা বর্গের সমানুপাতিক হবে। মানে তড়িৎ প্রবাহ মাত্রা কোনটাকে বলি আমরা? আইকে বলি। এর বর্গের কি হবে না, সমানুপাতিক। যখন এই দুটো কি হবে? আর এবং টি, মানে রোধ এবং সময় কি হবে? যখন রোধ এবং সময় হবে আমাদের কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক, অর্থাৎ পরিবর্তন হবে না, ঠিক আছে? আর এবং টি কি হবে? ধ্রুবক। তখন কী হবে? এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, ওকে? সো এটা বুঝলে? বেশ, ঠিক আছে। এবার আমরা চলে যাই সেকেন্ড লতে। অ্যাকর্ডিং টু সেকেন্ড ল, অর্থাৎ সেকেন্ড, মানে দ্বিতীয় সূত্র অনুযায়ী কি বলা যায়? বলা যায় পরিবাহীতে প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ এর যে সময়, মানে প্রবাহ মাত্রা মানে কি? আই, এখানে কি কে কে স্থির থাকলো এবং টি স্থির থাকলো, তাই তো? সময় স্থির থাকলে কি হয়? পরিবাহীতে উৎপন্ন তাপ কি হবে না, রোধের সমানুপাতিক হয়, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু আর হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে কী হলো? এইচ প্রপোর্শনাল টু আর হলো। আগের ক্ষেত্রে কী ছিল? এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার ছিল, ঠিক আছে? আর হ্যাঁ, মাঝে একটা কথা বলে দিই, তোমরা যদি নোটসগুলো নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও, তাহলে ওখানে এই নোটসগুলো পিডিএফের আকারে ফর্মেটে আমি মানে পোস্ট করে থাকি। তোমরা দেখো, আগের যে ক্লাসগুলো তাদেরও নোটস কিন্তু মানে আমি দিয়ে দিয়েছি। সো এটা কি? এটা হচ্ছে কি না, ধ্রুবক, তাই তো? অর্থাৎ পরিবর্তন হয়নি এই দুটো। তখন কী হয়ে গেল? বেশ, হলো, বেশ, ঠিক আছে। এবার থার্ড ল কি? থার্ড ল হচ্ছে পরিবাহীর রোধ অর্থাৎ আর এবং প্রবাহ মাত্রা অর্থাৎ আই যখন স্থির থাকবে, মানে ধ্রুবক থাকবে, মানে স্থির, তখন কি হবে? তড়িৎ প্রবাহের যে সময়ের সঙ্গে সঙ্গে যে তাপ উৎপন্ন হবে তার সমানুপাতিক সম্পর্ক হবে, এইচ প্রপোর্শনাল টু টি হবে, তাই তো? এইচ প্রপোর্শনাল টু টি, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের, কি ছিল না, জুলের
সূত্র। সো এই তিনটেকে যখন আমরা একসঙ্গে যোগ করি তখন কীরকম আসছে আকারটা দেখো একবার। আগেও তোমরা এরকম করেছো, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর ইন্টু টি, তাই তো? তা দেখো কার কার সম্পর্ক পেয়ে গেলাম আমরা। এটা হচ্ছে কি তাপ, তাই তো? এটা কি প্রবাহ মাত্রা, তাই না? আর হচ্ছে রোধ, টি হচ্ছে কি তড়িৎ প্রবাহের সময়, তাই তো? তাহলে এটা হয়ে গেল, আমরা বুঝে গেলাম। তাহলে এই সূত্রটা কোথা থেকে আসে আশা করি এর পরের বারে কেউ জিজ্ঞেস করলে বলতে পারবে, তাই না? বেশ, এবার বলি শুনুন। এবার হচ্ছে যখনই কোনো সমানুপাতিক থাকে, সমানুপাতিকের চিহ্ন সেটাকে ওঠানোর জন্য আমাদের কি ইউজ করতে হয়? একটা কনস্ট্যান্ট ইউজ করতে হয়। এখানেও আমরা কিছু একটা কনস্ট্যান্ট ইউজ করব। সেটা কীরকম হবে? সেটা হবে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি ইকুয়াল টু, অর এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে। এখানে 1/j হচ্ছে কি না সমানুপাতিক ওঠানোর জন্য যে ধ্রুবক ইউজ করি, যে সমানুপাতিক এই যে ধ্রুবক, তাকে এখানে আমরা কি বলি? সমানুপাতিক ধ্রুবক। সো যে হচ্ছে এখানে, এই জে কে আমরা কি বলি? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলি। ঠিক আছে, কি বলি আরেকবার বলো আমার সাথে, যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আশা করছি আর ভুলবে না। ঠিক আছে, এবার জে কে আমরা কিভাবে, মানে যে সংজ্ঞা আমরা কি হিসেবে দিতে পারি? দেখো শোনো, যদি এখানে যে হিট অর্থাৎ তাপ আছে, একে আমরা যদি ক্যালোরিতে ধরি, আইকে যদি আমরা অ্যাম্পিয়ারে ধরি, আরকে যদি আমরা ওহমে ধরি, আর টিকে সেকেন্ডে ধরলে জের মান হবে কত? 4.2 জুল। ঠিক আছে, আর যদি আমরা এখানে ঝিকে যদি 4.2 জুল ধরি, তাহলে এইচ এর মান কত বেরোচ্ছে বলো তো? সেক্ষেত্রে উৎপন্ন তাপ হয়ে যাচ্ছে আই স্কোয়ার আর টি বাই 4.2 সমান হয়ে যাবে 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি, তাই তো? তাহলে জের মান এখানে কি হচ্ছে? 4.2 জুল পার ক্যালোরি। আচ্ছা, ঠিক আছে, বেশ, এটা বুঝলে। এবার যদি এসআই পদ্ধতিতে আমরা এটাকে দেখি তাহলে কি হবে না, এসআই পদ্ধতিতে আইকে আমরা কী হিসেবে ধরবো? অ্যাম্পিয়ারে ধরি, ঠিক আছে, তাই তো? আর কে ওহমে ধরি, তাই তো? আর টিকে সেকেন্ডে ধরি। তাহলে এইচকে তখন আমাকে জুলে মাপতে হবে, তাই তো? তখন সেক্ষেত্রে এইচকে জুলে মাপলে কি হবে? জে সমান 1 হয়ে যাবে এখানে। সেক্ষেত্রে হবে কি না, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি জুল। তাহলে কী হলো? এসআই পদ্ধতিতে কী পেয়ে গেলে? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি জুল। আর যখন তোমাকে ক্যালোরিতে পড়ো তখন তুমি কী হবে? এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি। আশা করি আর ভুলবো না এটা। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা মনে করো এখান থেকে জেনে গেলাম কি, আমরা একটা সূত্র পেলাম। সে সূত্রে কী ছিল মেন? আমরা এখান থেকে কী সামারি বলি, এই এতক্ষণ পর্যন্ত যা যা বুঝলে তার সামারি তোমাকে আমি দিয়ে দিই। ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল থেকে আমরা কী পেলাম? এই এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, এইচ প্রপোর্শনাল টু আর, হ্যাঁ, এইচ প্রপোর্শনাল টু স্মল টি। সো এটা থেকে আমরা কী বুঝলাম? এইচ ইকুয়াল টু এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। এটাকে আমরা এখানে কোনটা কি জানো? আর রোধ, টি টি হচ্ছে টাইম, আর আই হচ্ছে কি প্রবাহ মাত্রা। এখানে আমরা দুরকম সূত্র পেলাম। একটাকে আমরা কি পেলাম? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই 4.2, এটাকে আমরা কী হিসেবে পেলাম? আই স্কোয়ার এইচ সমান পেয়ে গেলাম 0.24 আই স্কোয়ার আর স্মল টি, তাই তো? আবার এখানে আমরা আর একটা পেলাম কি, এসআই পদ্ধতিতে কী পেলাম? আই স্কোয়ার আর ইন্টু টি। এটা ছিল কি ক্যালোরিতে পেলাম, এটা কিসে পেলাম? জুল। ব্যাস, এইটুকুই শিখলাম আমরা। সামারিও তোমাকে দিয়ে দিলাম, দেখো কত সুন্দর, তাই না? বেশ, এটা হলো। এরপরে কার্যশক্তির ধারণা থেকে আমরা জুলের সূত্রকে একবার প্রতিষ্ঠা করে দেখব। আচ্ছা, কার্যশক্তির ধারণা মানে কি বলো তো? তুমি বলবো এখানে কার্যশক্তি কোথা থেকে চলে? আরে কার্যশক্তি আছে, ডাব্লু ইকুয়াল টু কিউ ভি, পড়োনি? আগের চ্যাপ্টারে ছিল ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু ভি। ডাব্লু কি? কার্য, আর কি হচ্ছে কি বলো?
কিউ কি, কিউ হচ্ছে আধান, আর ভি হচ্ছে কি ভোল্টেজ বা বিভব প্রভেদ, তাই তো, তাই না? তো আমরা এখানে এই সূত্র থেকে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু আইটিও লিখতে পারি, তাই না? লিখতে পারি না, কিউ ইকুয়াল টু আধান ইকুয়াল টু কি প্রবাহ মাত্রা ইকুয়াল টু কী হয়, কিউ বাই টি হয় না? তো সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, কিউ ইকুয়াল টু আইটি করে দিলাম এখানে, তাই না? কিউ ইকুয়াল টু আইটি করে দিলাম এখানে, কিউ এর জায়গায় কী লিখলাম, আইটি লিখে দিলাম, আর ভি এর জায়গায় কী লিখলাম, আই ইন্টু আর, আমরা জানি প্রবাহ মাত্রা ইন্টু রোধ। হ্যাঁ, পড়েছো তোমরা ওহমের সূত্র। তাহলে কী হয়ে গেল দেখো এখানে, আই স্কোয়ার আর ইন্টু স্মল টি চলো না, এখান থেকে সেম সূত্র চলে এলো। এটাই তো বোঝাতে চেয়েছিলাম এখানে আমি। তাহলে আশা করি এটা বুঝে গেছো কার্যশক্তির ধারণা থেকে। এইটুকু জায়গায় কী ছিল, কার্য শক্তির ধারণা থেকে জুলের সূত্রের প্রতিষ্ঠা। আর লেখা একটু খারাপ বাংলা, ডোন্ট মাইন্ড, ঠিক আছে? সো এটা বুঝে গেলে আর আশা করছি প্রবলেম হবে না। বেশ, ঠিক আছে। এবার আসছি আমরা কি, গৃহস্থালির কাজে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের ব্যবহার, মানে এই যে হিটিং ইফেক্ট অফ কারেন্ট যেটা আমরা এখনই বুঝলাম, এখনই যেটা পড়লাম, যেটা আমরা হিটিং ইফেক্ট অফ কারেন্ট যেটা পড়লাম না, মানে এদের ইউজেস মানে ব্যবহার, হিটিং ইফেক্ট অফ কারেন্ট, তাই তো? এদের ব্যবহার কি, এদের ব্যবহার হচ্ছে দেখো ইলেকট্রিক, প্রথম ব্যবহার কোথায় আছে, ইলেকট্রিক আয়রন। এগুলো খুব মজার জিনিস জানো তো, ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক আয়রন অর্থাৎ ইলেকট্রিক ইস্ত্রি। ইলেকট্রিক ইস্ত্রিতে কী হয়, বৈদ্যুতিক ইস্ত্রি যেটা সেটা নাইক্রোম তার হয়, নাইক্রোম তার তো শুনেছো, নাইক্রোম তারের যে কুণ্ডলী হয় তারা অভ্রে ত্রিভুজাকৃতি কাঠামোর ওপর জড়ানো থাকে, বুঝলে তো? মানে যে অভ্রের যে কাঠামো থাকে না, তার উপর গোল 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 করে জড়ানো থাকবে, ঠিক আছে? এবার অন্তরিত করার জন্য কি হয়, কুণ্ডলিতে দুটো অভ্রের চাদর উপর নিচে জড়ানো থাকে। এতে কি হয়, একটা লোহার আবরণের মধ্যে রাখা হয়, আর কুণ্ডলীর সঙ্গে লোহার আবরণের কোনো সংযোগ থাকে না। এতে কি হয়, ইস্ত্রি বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত করলে শক খাওয়ার আবার চান্স থাকে না। কেন থাকে না বলতো, কুণ্ডলীর সঙ্গে যে লোহার আবরণের কোনো যোগই থাকে না। এতে কি হয়, এতে আমাদের কোনো রকম যে কারেন্ট শক খাওয়ার ভয় থাকে না। এদিকে তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলীটি উত্তপ্ত হয়ে নিচের যে মসৃণ লোহার আবরণকে উত্তপ্ত করে দেয়। এতে কী হয়, যখন জামা কাপড় তখন কী হয় না, ইস্ত্রি করা যায়। এটা তো মুখে মুখে হয়ে গেল জিনিসটা, ঠিক আছে? এটা বুঝে গেলে বেশ। এরপর হচ্ছে কি বৈদ্যুতিক হিটার। বৈদ্যুতিক হিটার তো তোমরা সকলেই কম বেশি দেখেছো, গোল গোল এরকম 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 করা থাকে, দেখো না? এগুলো কি নাইক্রোম তারে কুণ্ডলী এতেও থাকে, বুঝেছো তো? এতে কী হয়, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, এবং তড়িৎ প্রবাহের জন্য কী হয়, খুব খুব তাপ উৎপন্ন হয়। তড়িৎ শক্তি কী হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাপ শক্তি কী করে তখন, তোমার তখন কী হয়, তাপ শক্তি না, সেখানে খাবার গরম করতে, রান্না করতে তখন ব্যবহার করা হয়। হিটার আগে খুব ইউজ হতো, এখনও হিটার আছে, কিছু কিছু ক্ষেত্রে হিটার এখন নতুন বেরোচ্ছে আবার নতুন করে। আর বৈদ্যুতিক বাতি কীরকম হয় দেখেছো, আশা করছি এরকম। তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, এখানে যে ভিতরে যেটা তোমার তার থাকে সেটা কী ইউজ করা, আগে ওটা টাংস্টেন ইউজ করা হতো। এখন কী হয়, এই যে ফিলামেন্ট আছে না, এটাকে ফিলামেন্ট বলি আমরা। এই ফিলামেন্টের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তো কারেন্ট গিয়ে এটা তাপ উৎপন্ন করা, লাইট তৈরি হয়। তো এটাতে এখন কি হচ্ছে বলতো, টাংস্টেনের পূর্বে তখন আয়রন আর ম্যাঙ্গানিজের একটা মিশ্র ধাতু, যেটাকে আমরা উল ফ্রেমাইড বলি। এটা প্রশ্ন পরীক্ষাতে পড়তে পারে, বুঝেছো? কী ব্যবহার করা হয় এখানে, না উল ফ্রেমাইড ব্যবহার করা হয়। উল ফ্রেমাইড কী দিয়ে তৈরি, আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজ, ঠিক আছে? আয়রন এবং ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি হয়। তো ফিলামেন্টটা খুব সরু এবং লম্বা হয়। লম্বা হওয়ার জন্য কি হয় না, এতে এর উপাদানের রোধাঙ্ক বেশি হয়, আর ফিলামেন্টের রোধ খুব বেশি হয়। এর ফলে কী হয়, তড়িৎ এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে কুণ্ডলীটি খুব গরম হয়ে যায় এবং তাপ এবং আলো দেয়, খুব তাপ এবং আলো দেয়। দেখবো এই জন্য খুব লাইটগুলো খুব গরম হয়, আমাদের যে বাল্বগুলো গরম হয় খুব। এটা আশা করি বুঝে গেছো। এবার আসছি কি, 4 নম্বর ইউজ কী আছে, ইলেকট্রিক ফিউজ। এটা বাল্ব ছিল, তাই তো? এবার হচ্ছে ইলেকট্রিক ফিউজ। ফিউজ তো তোমরা সকলে দেখেছো। ফিউজ কীরকম হয় বলো, চীনামাটির যে হোল্ডার আছে না, চীনামাটির চার কোনা এরকম ওর মধ্যে লাগানো থাকে, চীনামাটি হোল্ডারের সঙ্গে লাগানো টিন আর সিসার সংকর ধাতু হয়। টিন হচ্ছে কত পার্সেন্ট থাকে, টিন কত পার্সেন্ট থাকে এখানে, টিন থাকে এখানে 25%, আর সীসা কত পার্সেন্ট থাকে এটা মুখস্থ করবে, ঠিক আছে? সীসা কত পার্সেন্ট থাকে ওতে, 75% থাকে। এটাতে কী হয়, দিয়ে তৈরি উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট তার তড়িতের পরিবাহী এক টুকরো সরু তার বৈদ্যুতিক লাইনের সঙ্গে সংযোগ রক্ষা করে, তাকে ফিউজ তার বলে। মানে এই যে এরকম দিয়ে উপাদান দিয়ে তৈরি হয় এবং তারটা লাগানো থাকে এভাবে, ঠিক আছে? এবার এই তারটা যে লাগানো থাকে এর কিন্তু গলনাঙ্ক খুব কম হয় আর রোধ খুব বেশি হয়। এতে কী হয় বলো তো, মনে করো ঘরের মধ্যে দিয়ে কখনো, এটা মনে করো তোমার বাড়ির মধ্যে এইভাবে কারেন্ট প্রবাহিত হচ্ছে তোমার বাড়িতে, ঠিক আছে? এরকম করে তার কারেন্টের তার এভাবে প্রবাহিত হচ্ছে। এবার মনে করো এখানে তোমার ফিউজটা লাগানো আছে,
তারের মধ্যে দিয়ে কারেন্ট গেল, পুরো পুরো ঘরের মধ্যে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় বাল্ব আছে, কোনো জায়গাতে ফ্যান আছে ঘরের মধ্যে, তাই তো? তো কারেন্ট যখন প্রবাহিত হতে হতে হঠাৎ করে কোনো সময় কারেন্টের প্রবাহ খুব বেড়ে গেল। তো কারেন্ট প্রবাহ বেড়ে গিয়ে ফটাম করে যখন এখানে এলো, তো এটার যে তারটা, এর গলনাঙ্ক খুব কম, হট করে গলে যায়নি, কেটে যায়। তো খুব বেশি প্রবাহ হলে কি হয়, ঘরের মধ্যে এই বাল্বগুলো ফেটে যাওয়ার চান্স ছিল। তো ওই এটা যখন কী হবে, এই তারের মধ্যে যখন যাবে তখন এক করে কেটে যাবে এভাবে। আর কেটে যাওয়ার ফলে উচ্চ যে প্রবাহ মাত্রা ছিল ওটা বন্ধ হয়ে গেল। অতএব বাল্বেরও কোনো ক্ষতি হলো না, আর আমাদের ফ্যানেরও কোনো ক্ষতি হলো না। ওই জন্যই ফিউজটার আমাদের মানে এই নিম্ন গলনাঙ্ক আর উচ্চ রোধ বিশিষ্ট ব্যবহার করা হয়। ঠিক আছে? আর এটা কীভাবে বৈদ্যুতিক তারের সঙ্গে কীভাবে যোগ করা থাকে? শ্রেণী সমবায়ে যোগ করা থাকে। কেন শ্রেণী সমবায়ে যোগ করা থাকে বলো তো? শ্রেণী সমবায়ে যোগ করা থাকে কারণ এতে প্রবাহ মাত্রা শ্রেণী সমবায়ে সবার ক্ষেত্রে সমান হয়। সেই জন্য একে শ্রেণী সমবায়ে যোগ করা হয়। ঠিক আছে? আশা করি বুঝে গেছো। এবার ভিডিওটি শেষ করলাম। আর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করতে পারো। হ্যাঁ? আর কোনো রকম প্রবলেম হলে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কী ধরনের ভিডিও লাগবে আমাকে একটু কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভাই খুব ভালো করে পড়াশোনা করো। আর তোমরা কোনো স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও লাগলে আমাকে জানিও। কীভাবে পড়াশোনা করতে হয় না করতে হয় আমি তোমাদেরকে বলবো এইভাবে। এখন যে আগের টাইমে কীভাবে এগোবে সেটার ব্যাপারে আমি তোমাদেরকে কিছু কথা বলবো এবং নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি শেয়ার করবো। ঠিক আছে? ওকে, টাটা।